নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তোমাদের সাপ্লিমেন্টারি বইয়ের অন্তর্গত সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গাঢ় পাহাড়ের নিচে, এই অংশটি নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যেহেতু এখন থেকে বেশিরভাগ তোমাদের এই পোর্শন থেকে এমসিকিউ এবং তার সঙ্গে যে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দুটোই থাকছে। আবার এমসিকিউ এর মধ্যে সিবিকিউ টাইপের কোশ্চেন মানে কম্পিটেন্সি বেসড কোশ্চেনও থাকছে। তো সেই জন্য একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে টেক্সট যদি ভালো করে পড়া না থাকে, কোনো রকমের শুধুমাত্র বাজার চলতি কিছু রেফারেন্স বুক দিয়ে স্বাভাবিকভাবে বা সেগুলো মুখস্থ করে কিন্তু কিছু হবে না। তার কারণ কোশ্চেনটাই আলাদা ফরম্যাটের হয়। তো সেখানে তোমাদের অতিরিক্ত বা কোনো বিশেষ কিছু বিষয় বা তোমরা শুধু মুখস্থ করে কিন্তু পরীক্ষায় পার করতে পারবে না, তাতে করে তোমাদের এক্সামটা আরও জটিল মনে হবে। তো সেই জন্য প্রথমেই বলে রাখছি যে টেক্সটকে খুব ভালো করে পড়ো, ঠিক আছে? যাদের কাছে, অনেকের কাছেই সিবিএসইর যে বই, এবছর যে বইটা রয়েছে সেটা তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বইটি রয়েছে সেই বই। তো সেই বইয়ের আমি যদিও এখানে টেক্সটের অংশটা তুলে দিয়েছি, তো তোমরা এই ভিডিও থেকেই পুরো বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও যে কথা বলার সেটা যে এখান থেকে তোমাদের কিন্তু যে পরীক্ষা সংক্রান্ত যে আলোচনা, বা তোমরা জানো আমি সবসময় আমার ভিডিওতে পরীক্ষা সংক্রান্ত বিষয়টাকেই বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করি। তো সেই জন্য যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের মধ্যে তোমাদের এখানে সবার আগে যে বিষয়টা দরকার সেটা সঠিক তথ্য এবং সঠিক বিশ্লেষণ। তো আমি এখানে সঠিক তথ্য তোমাদের টেক্সটের জন্য সেটা দিয়ে রাখলাম। তার পাশাপাশি বিশ্লেষণের জন্য আমি কিন্তু এখানে সুন্দরভাবে যে কিছু নোটস দিয়ে রেখেছি, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। এবং কম্পিটেন্সি বেসড কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে ডেসক্রিপটিভ কোশ্চেন, তো 2 মার্কস বা 3 মার্কসের, সেগুলোও তোমরা আমার এই ভিডিও থেকেই তৈরি করে নিতে পারবে। তো তাহলে চলে যাচ্ছি আমি আমার মূল আলোচনায়। দেখো, গাঢ় পাহাড়ের নিচে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল পদাতিক। তো এটা আমি প্রথমে আলোচনার খাতিরে দিয়ে রাখলাম। গাঢ় পাহাড়ের নিচে লেখাটি একটি রিপোর্টাজ ধর্মী লেখা, মানে প্রতিবেদন জাতীয় লেখা এটি। গাঢ় পাহাড়ের নিচে লেখাটির উৎস আমার বাংলা গ্রন্থ। গাঢ় পাহাড়ে বা আলোচ্য অংশে লেখক চৈত্র মাসে ময়মনসিংহ যাওয়ার কথা বলেছেন। ময়মনসিংহ বর্তমান বাংলাদেশের একটি জেলা। গাঢ় পাহাড়ের মানুষেরা বছরের শেষে চাষবাস শুরু করে। পাহাড়ের ওপরে শুধু পাথর থাকার জন্য তারা ঝোপে ঝাড়ে আগুন লাগিয়ে দেয়। তো এই ঝোপে ঝাড়ে আগুন লাগানো এবং সেখানে চাষের জমি প্রস্তুত করা, আমি এই ভিডিওর যে থাম্বনেল রয়েছে তাতে সেই কনসেপ্টটাকে তুলে ধরেছি, তোমরা দেখে নেবে। ঝোপঝাড়ে আগুন লাগিয়ে তারা কীভাবে চাষের জমি প্রস্তুত করে সেটা এখানে রয়েছে। সেগুলি পুড়ে গিয়ে যে ছাই জমা হয় তার উপর বীজ ছড়িয়ে দিয়ে তারা চাষ করে। বছরের শেষ দিকে বন জঙ্গলের পশুরাও ভয়ে কাঠ হয়ে থাকে, কারণ গোটা জঙ্গলে তারা আগুন লাগিয়ে দেয় এবং সেই জন্তু জানোয়ারেরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে যায়। আলোচ্য রচনাংশে রাবণের চিতা জ্বলছে এই প্রবাদের উল্লেখ রয়েছে। রাবণের চিতা আসলে চিরকালীন শোক বা দুঃখ বোঝাতে ব্যবহার হয়। গাঢ় পাহাড়ের নিচেই রয়েছে সুসং পরগনা। সুসং পরগনা থেকে অনেকটা দূর রেল লাইন। গাঢ় পাহাড়ের রাস্তা বড়ই খারাপ, সে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া খুব কষ্টকর, তাই হেঁটে চলাই সেখানে আরামের। সুসং শহরের পাশ দিয়েই গেছে পাহাড়ি সোমেশ্বরী নদী। শীতকালে খুব শান্ত থাকে এই নদী, এবং সোমেশ্বরী নদীর জল ভীষণ ঠান্ডা। পাহাড়ি নদী, ঠিক আছে, যে নদী যে জলে পা দিলে যেন কি মনে হয়
যে স্রোত এত যে হচ্ছে কি যেন টেনে নিয়ে চলে যাচ্ছে, এবং নদীর জল ভীষণ ঠান্ডা। আর আরেকটা বিষয়, যে পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা রাগে টং হয়ে আছে। টং অর্থাৎ হচ্ছে রাগে লাল হয়ে থাকা। আর এখানে টং হয়ে আছে মানে কি, পাহাড়ি নদীর যে খরস্রোত অবস্থা সেটাকেই লেখক এখানে ফুটিয়ে তুলেছেন। এরপর রয়েছে যে বলে দিলাম এটা, শীতকালে খুব শান্ত থাকে সোমেশ্বরী নদী। গারো পাহাড় অঞ্চলে হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান প্রভৃতি হচ্ছে কি আদি জনজাতি বা ট্রাইবাল বেল্টের মানুষেরা থাকে। গারোদের ভাষা কিন্তু আলাদা, এটা খুব ভালো করে মনে রাখবে যে গারোদের ভাষা আলাদা, হ্যাঁ। এরপর হাজং ডালুদের ভাষা আবার বাংলা। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন যেহেতু হবে, তার জন্য হচ্ছে কি এই জায়গাগুলোকে খুব সচেতনভাবে মনে রাখবে। গারোদের ভাষা হচ্ছে আলাদা, আর হাজং ডালুদের ভাষা হচ্ছে বাংলা। হাজং ডালুদের উচ্চারণ রীতিতে ধ্বনি পরিবর্তনের বিপর্যাস নামক যে রীতি রয়েছে, সেই বিপর্যাস রীতি লক্ষ্য করা যায়। বিপর্যাস রীতি কীরকম দেখো, আমি উদাহরণ দিয়ে এখানে স্কেচ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তয়ের জায়গায় তারা ট উচ্চারণ করে, আবার টয়ের জায়গায় ত উচ্চারণ করে। মানে ধরো তামাককে তারা টামাক বলে, আবার যে কি আবার তালকে বলে টাল। ঠিক আছে, দয়ের জায়গায় ড উচ্চারণ করে, ডয়ের জায়গায় দ, মানে দুধকে বলে ডুড। তো এই উচ্চারণ রীতিটা বেশ একটু হচ্ছে শুনতে হাস্যকর মনে হয়। গারোদের ঘর দূর থেকে দেখলেই বোঝা যায় তাদের ঘরগুলো হচ্ছে কেমন, মাচার ওপরে। এবং হচ্ছে কি যে গবাদি পশু নিয়ে মাচার ওপরে থাকাটা তাদের পাহাড়ি স্বভাব। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। কারণ পাহাড়ি স্বভাব, এই কারণটা কেন তারা এরকম পদ্ধতিতে কেন তাদের বাড়িগুলোকে তৈরি করে। গারোদের এই ধরনের স্বভাব কারণ হচ্ছে বন্য জন্তু জানোয়ারের ভয়ে। ঠিক আছে, বন্য জন্তু জানোয়ারের ভয়ে তাদের হাত থেকে নিজেদের গৃহপালিত প্রাণীগুলোকে বাঁচানোর জন্য তারা একসঙ্গে সে মাচার ওপরে প্রাণীদের নিয়ে থাকে। এরপর গারো পাহাড় অঞ্চলে হাজং উপজাতির লোকেদের সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে, হাজং জনজাতির মানুষেরা এখানে বেশি থাকে। হাজং শব্দের অর্থ হচ্ছে পোকা। কেন পোকা বলা হয়, হাজংরা তাদের সম্পর্কে যে কথা বলেছে সেটা মনে রাখতে হবে। পাহাড়তলির এই অঞ্চলে তারা প্রথমে আসে। প্রথম দিকে চাষের কাজে তাদের কারো সঙ্গে তুলনা করা যেত না, মানে হচ্ছে কি তারা চাষের কাজে খুব দক্ষ ছিল। পাহাড়ি গারোরা তারিফ করে তাদের নাম দিয়েছিল কি হাজং, মানে হচ্ছে কি গারো উপজাতির লোকেরা তাদেরকে, যারা চাষের কাজে দক্ষ ছিল তাদেরকে নাম দিয়েছিল হাজং। এরপর জমিদারের শাসন শোষণ। দেখো যে হচ্ছে কি যে হাজংরা যে চাষের কাজে দক্ষ তার প্রমাণ হচ্ছে কি তাদের ধানের ক্ষেত। পাহাড়ের এত কঠিন ভূপ্রকৃতিতেও তারা সুন্দরভাবে হচ্ছে কি সবুজ ধানে ভরিয়ে তোলে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষেরা একসঙ্গে ধান কাটতো। আটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলেরা খামারে আসবে, কিন্তু সেই ধান ঘরে থাকবে না। পাওনাগণ্ডা আদায় করতে আসতো জমিদারের পাইক বরকন্দাজ। আর জমিদারকে টঙ্ক দিতে গিয়ে, টঙ্ক শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, মানে হচ্ছে কর দিতে গিয়ে, জমিদারকে কর দিতে গিয়ে প্রজারা হচ্ছে নিঃস্ব হয়ে যেত। 50-60 বছর আগে এই অঞ্চলে হাতি বেগার বলে একটি আইন ছিল। ঠিক আছে, এই হাতি বেগার আইনটি এই টেক্সটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কোনো না কোনো কোশ্চেন এখান থেকে প্রত্যেকবারই কিছু না কিছু একটা আসে। জমিদারের হাতি ধরার শখ পূরণ করতে প্রজাদের নিজের নিজের গ্রাম থেকে নিজেরাই খাবার নিয়ে আসতো। কারণ কি, সেই অঞ্চলে তাদের তাদের কি করতে হতো, যে অঞ্চলে হাতি রয়েছে তাদেরকে সেই জঙ্গল পুরো ঘিরে দিতে হতো। এবং এই ঘিরে দিতে গিয়ে, জঙ্গল বের দিতে গিয়ে তারা হচ্ছে কি, তারা কেউ কেউ হচ্ছে সাপের মুখে, কেউ কেউ বাঘের মুখে, এরকম বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের মুখে পড়ে নিজেরা প্রাণ দিত। কিন্তু তাদের জন্য হচ্ছে কি, তাদের জন্য জমিদারের বিন্দুমাত্র হচ্ছে কোনো রকমের হচ্ছে সহানুভূতি বা অনুশোচনা বোধ ছিল না। জমিদারের হচ্ছে কি আয়োজনে যাতে হচ্ছে পান থেকে চুন না খসে তার একদম ঢালাও ব্যবস্থা থাকতো। মাচার ওপরে সেপাই শান্তি নিয়ে তিনি হচ্ছে কি হাতির শিকারে বসে যেতেন, কিন্তু হচ্ছে কি তার প্রজারা যে মারা যাচ্ছে সেই বিষয়ে জমিদারের বিন্দুমাত্র ভ্রুক্ষেপও ছিল না। এবং হচ্ছে কি যে নিতান্তভাবে প্রজাদের ওপরে যে নৃশংসতার এক চরম নমুনা ছিল এই হাতি বেগার আইন। এই হাতি বেগার আইনের অবসান ঘটেছে। সেটা কিভাবে ঘটেছে, গোরাচাঁদ মাস্টার নামে এক ব্যক্তি,
তিনি নেতৃত্ব দিয়েছিলেন প্রজাদের এবং এই হাতিভেগার আইনের বিরোধিতা করতে তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে বিভিন্ন চিন্তামূলক যুক্তিমূলক কথার মধ্য দিয়ে তাদের ভাবনা চিন্তাকে জাগিয়ে তোলেন এবং হচ্ছে কি নানান জায়গাতে বারংবার মিটিং করে কামারশালায় ভয়ানক অস্ত্রশস্ত্র তৈরি করে তারা জমিদারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং জমিদারের প্রজারা তারা হচ্ছে কি এই পরাজিত হয়েছিল জমিদারেরই পল্টন বা সেনাদের হাতে। অর্থাৎ এভাবেই হচ্ছে কি হাতিভেগার আইনের অবসান হয়। যদিও তারা পরাজিত হয়েছিল কিন্তু জমিদারের আর কোনো সাহস হয়নি পরবর্তীতে হাতিভেগারকে চালু রাখতে। প্রজাদের এই বিদ্রোহের কথা এখনও হচ্ছে কি শোনা যায় কাদের মুখ থেকে? যদি কেউ হচ্ছে গারো পাহাড় সংলগ্ন খগ মোড়ল আমুতো মোড়লের বাড়িতে যাওয়া যায়, মানে হচ্ছে কি চৈতন্যনগর হিঙ্গুরকোনা এই জায়গাগুলোতে গেলে এখনও হচ্ছে কি জমিদারের সেই ভয়ানক আইনের বিরুদ্ধে প্রজাদের প্রবল প্রতিরোধের কথা শোনা যায়। তো দেখো যে গারো পাহাড় অঞ্চলে জমিদাররা প্রজাদের ওপরে কীরকম অত্যাচার চালাতো তার পুরো নমুনা আমি পুরো টেক্সট সহ এবং হচ্ছে রেফারেন্স সহ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি কোনো রকমের কম্পিটেন্সি বেসড কোশ্চেনকে আমি এখান থেকে বাদ দিইনি, পুরো যুক্তিপূর্ণভাবে ভিডিওতে আলোচনা করে দিয়েছি অত্যন্ত স্বল্প পরিসরে। তো তোমরা এই ভিডিওটিকে দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বেল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবে যাতে করে তোমাদের প্রয়োজনীয় ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। তো ততক্ষণ সঙ্গে থাকো, ধন্যবাদ।